অটল বিহারী বাজপেয়ী তার জামানার শেষ দিকে এত আত্মপ্রসাদে ভুগছিলেন যে ভোট 6 মাস এগিয়ে এনেছিলেন এবং স্লোগান তুলেছিলেন সাইনিং ইন্ডিয়া, এবং বিশ্বাস হয়নি। করুন সেটা মুখ থুবড়ে পড়েছিল। এবং এবং সাথে এবার সাথে ফুললি, মোদির সাথে মোদির ফুললি। গ্যারান্টি যে প্রচার, সেটা মুখ থুবড়ে পড়েছিল। এবং ইন্ডিয়ার ফেট কতটা খারাপ ভাবুন, যে ভারতের সংসদের মোট আসন 543টা। এখন সরকার কে গড়বে নির্ভর করছে নীতিশ আর নাইডুর ওপর, যাদের হাতে মাত্র 28টা এমপি। মানে মোট সংসদে 5% এমপি নিয়ে ওরা ঠিক করবে কারা সরকার করবে। আর মোদি তো মোদি না, মোদি তো আরএসএস এর প্রোডাক্ট। অর্থাৎ একটা প্রোডাক্ট যখন বাজারে বিক্রি হয় না, যখন বাজারে প্রোডাক্ট পড়ে যায়, তার দাম পড়ে যায়, তখন তাকে তারা মানে ফেলে দেয়, তখন তারা ডাম্প করে। তো আমার মনে হয় যে এই ঘটনার মধ্যে দিয়ে মোদি তো অবশ্যই পরাজিত হয়েছে। আপনি ভালো কিন্তু আপনার লোকরা খারাপ, এই তত্ত্বকে নিয়ে তারপরে চলতে হবে। সেটা খুব সমস্যা, কারণ আপনি সৎ, আপনি নিজে কোনো চুরি করছেন না, কিন্তু আপনার চোর দিনে ঘর করতে হচ্ছে, সেটা আপনার পক্ষে সামলানো খুব ডিফিকাল্ট। এটা একটা সমস্যা হয় নরেন্দ্র মোদীর পক্ষে। মোদি নির্বাচনে জিতেও, অথবা এনডিএ নির্বাচনে জিতেও এক ধরনের তাকে পরাজয় বরণ করতে হলো। সরকারও গঠন করলো, কিন্তু মোদি হাওয়া না থাকায় এই সরকার হবে দুর্বল সরকার। কারণ এই সরকারের যে সবাইকে ম্যানেজ করে চলতে হবে। উনি যে স্লোগানটা দিয়েছিলেন মোদির গ্যারান্টি, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাতে বিশ্বাস রাখেননি। বুঝতেই পারছেন ভোটের ফলে। তা তো 400 পার, আপ কি বার 400 পার, সে স্লোগানটাও মানুষ মানেনি, মানুষ সমর্থন দেয়নি। ফলে সেই অর্থে তো একটা অনাস্থা বা একটা জিতেও হার মোদির পক্ষে হয়েছে। নরেন্দ্র মোদী তো ইলেকশনের সময় বা বারবার করেছে বলেছেন যে এক দেশ এক ভোট নীতি, যে তার একটা স্বপ্ন ছিল। সেটা তো এই মানে একক একক সংখ্যাগরিষ্ঠ না হয় বা সংবিধান সংশোধন করতে যে 2/3 যে তার আসন লাগবে, সেটা না থাকায় তো আসলে হচ্ছে না। তাহলে কি তার এক ধরনের জিতেও কি হার হলো না? কারণ আরেকটা বিষয় আমি বলি যে তিনি তো এককভাবে সরকার গঠন করতে পারছেন না, তাদের শরিকদেরকে নিতেই হচ্ছে। সেই ক্ষেত্রে শরিকদেরকে তো উপেক্ষা বা অবজ্ঞা করার স্কোপ নেই, এবং দেখা যাবে যে সারাক্ষণ আপনি একটু আগেই বলছিলেন যে এ সরে যায়, একে এই দাও, এই ধরনের বিভিন্ন পছন্দের মন্ত্রিত্ব চাইবে তা। সো এবং জোট ভাঙার একটা সব সময় শঙ্কায় থাকতে হবে। সো এইসব বিবেচনায় আপনার কি মনে হচ্ছে নরেন্দ্র মোদী আসলে জিতেও হেরেছে? দাদা, আপনার কাছে প্রথম যাচ্ছি। কোনো সন্দেহ নেই যে নরেন্দ্র মোদীর পক্ষে এবার কাজটা খুবই কঠিন হয়ে গিয়েছে। খুবই কঠিন, কারণ উনি যে স্লোগানটা দিয়েছিলেন মোদির গ্যারান্টি, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাতে বিশ্বাস রাখেননি। বুঝতেই পারছেন ভোটের ফলে। তা তো 400 পার, আপ কি বার 400 পার, সে স্লোগানটাও মানুষ মানেনি, মানুষ সমর্থন দেয়নি। ফলে সেই অর্থে তো একটা অনাস্থা বা একটা জিতেও হার মোদির পক্ষে হয়েছে। প্লাস যেটা আপনি এইমাত্র বললেন যে শরিকি ঝামেলা, শরিকি কাঁটা, সারাক্ষণ বসে থাকতে হবে কে কোথায় কাটিবাজি করছে। প্লাস ভালো ভালো দপ্তর দিতে হবে, কারণ শরিকরা তো আর এমনি এমনি সমর্থন দেবে না, মন্ত্রিত্ব নেবে। সে মন্ত্রিত্ব নিয়ে সেখানে চুরি একটা বড় সম্ভাবনা। এবার চুরি করলে তার দায় গিয়ে বর্তে হবে মোদির ঘাড়ে। মোদি হয়তো করছেন না, বা তার দায় ঘরের মূর্তি মোদির ঘাড়ে। তোমার সরকার যেমন ঠিক মনমোহন সিং এর ক্ষেত্রে হয়েছিল, মনমোহন সিং কোন চুরি করেননি, তার বিরুদ্ধে কেউ বলতে পারে যে চোর। কিন্তু তার সেই সময়কার মন্ত্রিসভা, 2G স্পেকট্রাম থেকে শুরু করে কয়লা কেলেঙ্কারি, সব কটা কেলেঙ্কারি হয়েছে তার আমলে। ফলে আপনি ভালো কিন্তু আপনার লোকরা খারাপ, এই তত্ত্বকে নিয়ে তারপরে চলতে হবে। সেটা খুব সমস্যা, কারণ আপনি সৎ, আপনি নিজে কোনো চুরি করছেন না, কিন্তু আপনার চোর দিনে ঘর করতে হচ্ছে, সেটা আপনার পক্ষে সামলানো খুব ডিফিকাল্ট। এটা একটা সমস্যা হয় নরেন্দ্র মোদীর পক্ষে। প্লাস ওই এক দেশ এক ভোট, এটা ভারতের মতো দেশে কখনোই সম্ভবপর নয়, কারণ এখানে অনেকগুলো রাজ্য রয়েছে যেখানে বিভিন্ন সময় ভোট হয়। ধরুন যে পশ্চিমবঙ্গে এক সময় ভোট হয়, উত্তরপ্রদেশের এক সময় হয়, অন্য সময় হয় মহারাষ্ট্রে। ফলে সবটা স্ট্রিমলাইন করলেও, যদি আমি ধরলাম তর্কের খাতিরে স্ট্রিমলাইন করে সব রাজ্যে এবং দেশে একসঙ্গে ভোট হলো, কিন্তু ধরুন যে কোন রাজ্যে সরকার পড়ে গেল, তখন কি হবে? কোন রাজ্যে সরকারের কিছু লোক হঠাৎ করে পাল্টে খেয়ে গেল, অন্যদিকে চলে গেল, তখন কি হবে? এই সমস্যাগুলো রয়েছে, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় প্রচারে বলার চেষ্টা করেছেন যে এটা হতে পারে না, ভারতের মতো দেশে হতে পারে না। আরেকটা সমস্যা আছে। এবার যেমন দেখুন আমাদের পশ্চিমবঙ্গে দুটো উপনির্বাচন হয়েছে এই লোকসভা নির্বাচনের সঙ্গে।
এবং ইন্টারেস্টিংলি লোকসভাতে যা ভোট পার্সেন্টেজ হয়েছে, ওই উপনির্বাচনে ভোটিং পার্সেন্টেজ ততটা হয়নি। কেন হয়নি এই অঙ্কটা মিলছে না। দেখা যাচ্ছে কোথাও কোথাও 0.5 থেকে 0.9% একটা ফারাক রয়ে গেছে। তাহলে কি মানুষ ভোট দিতে গিয়ে লোকসভায় ভোট দিল কিন্তু বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে ভোট দিল না, এমনটা হয়েছে? নাকি তারা বুঝতে পারেননি, না বুঝে চলে এসেছেন? ফলে এরকম একটা কিছু গন্ডগোল থেকে যাচ্ছে সম্ভাবনা। পাশাপাশি আমাদের যেটা বলতেই হবে, যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীরা বলে আসছিল যে তারা বিজেপির হয়ে কাজ করছে, সেটা কিন্তু নির্বাচন কমিশন তার নিরপেক্ষতার ঝান্ডা বা পতাকা তুলে রাখতে পেরেছে। তা না হলে এই ফল হতে পারত না। এবং অদ্ভুতভাবে দেখুন, আজকে আর কোনো কথা মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, জয়রাম রমেশরা কথায় কথায় নির্বাচন কমিশনে গাল দিচ্ছিলেন, তা আজ কোথায়? তারা কিন্তু একটা কথা বলছেন না, কারণ ভোটের ফলটা তাদের অনুকূলে গেছে। তাহলে হুম। তো যদি কমিশন যদি নিরপেক্ষ না হতো, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় এত আসন পেতেন না, রাহুল গান্ধী এত আসন পেতেন না। তার মানে যে অভিযোগ যেটা করা হয় সেটাও করা হতো রাজনৈতিক উদ্দেশ্যে, চাপ তৈরি করার জন্য। ফলে আমরা যাদেরকে ধোয়া তুলসী পাতা মনে করছি, আদপে তারা ধোয়া তুলসী পাতা নন। তারাও নিজেদের স্বার্থে অন্যদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন, কলুষিত করার চেষ্টা করেন। যদি কমিশন যদি সত্যি বিজেপি হয়ে কাজ করতো, তাহলে বিজেপি 400 বার হয়ে যেত। যদি ইভিএম এ গন্ডগোল থাকতো, তাহলে তো বিজেপি সব ভোট পেয়ে যেত। ইভেন ভোটের গণনার কিছুদিন আগে জয়রাম রমেশ বললেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 130 জন জেলা শাসককে ফোন করেছেন। কমিশন বলল, ঠিক আছে, তুমি বলছো, প্রমাণ দাও, না হলে ক্ষমা চাও। বিশ্বাস করুন, সন্ধ্যে 7টা পর্যন্ত ডেডলাইন ছিল। জয়রাম রমেশ না দিয়েছেন হিসেব, না দিয়েছেন ক্ষমা, পার পেয়ে গেছেন। অথচ এরাই কথায় কথায় কমিশনকে বলেন রাজনৈতিকভাবে কলুষিত বা পক্ষপাত দুষ্ট। ফলে আমাদের বুঝতে হবে রাজনৈতিক দলগুলো এই দেশের মানুষকে নিয়ে কার্যত ছেলে খেলা করছে। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আমি তো মাহবুব ভাইয়ের কাছে যাচ্ছি। আপনি দাদার কথা শুনলেন। আমি দাদাকে যে প্রশ্নটা করেছিলাম যে সবকিছু বিবেচনায় আসলে কি মোদি হার হলো, জিতেও হারলেন বলে মনে হলো? আপনার কি মনে হ্যাঁ, হচ্ছে? আমি এবং এই আমার কাছে মনে হিন্দুত্ববাদ হয়, যেই মানে যেই স্লোগানটা দিয়েছিল, বা মোদি হিন্দুত্ববাদকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার যে একটা পরিকল্পনা ছিল, সেটারও কি এক ধরনের ভোটাররা প্রত্যাখ্যান করলেন? আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা আমি একমত আপনার সাথে যে মোদি নির্বাচনে জিতেও অথবা এনডিএ নির্বাচনে জিতেও এক ধরনের তাকে পরাজয় বরণ করতে হলো। সরকারও গঠন করল, কিন্তু মোদি হাওয়া না থাকায় এই সরকার হবে দুর্বল সরকার। কারণ এই সরকারের যে সবাইকে ম্যানেজ করে চলতে হবে। এবং একটি বড় ধরনের পরাজয় যেটা হলো, যে ভারতের যে হিন্দুত্বের যে মানে ক্রমাগত যে উত্তরণ ঘটছিল, হিন্দুত্বের যে বিকাশ ঘটছিল, হিন্দুত্বের যে মানে বিষয়টা ছিল। কারণ আমরা জানি যে এই বিজেপি তার যে ফাদার অর্গানাইজেশন আরএসএস দ্বারা পরিচালিত। আরএসএস এর 100 বছর পূর্তি হবে 2025-এ। এবং আরএসএস এর একটি স্বপ্ন ছিল, তারা ভারতকে, স্বপ্ন ছিল না, স্বপ্ন আছে, তারা আজকে কালকে না হোক তারা পরশুদিন হলো বাস্তবায়নের তারা সর্বাত্মক চেষ্টা করবে। কারণ আরএসএস ভারতের একটা বৃহত্তম সংগঠন, অত্যন্ত শক্তিশালী সংগঠন, তার শিকড় ভারতের সর্বত্র। তো এই আরএসএস এর একটি পরিকল্পনা ছিল, এটা ওরা গোপনও করে না ওদের পরিকল্পনার কথা, ওরা কোনো পরিকল্পনায় গোপন করে না। সেটা হলো 2025-এ ওদের শতবর্ষ, তার সংগঠনের শতবর্ষ পূর্তি উপলক্ষে ভারতকে হিন্দু রাষ্ট্র করার একটি পরিকল্পনা। তাহলে এই পরিকল্পনা কাকে দিয়ে বাস্তবায়ন হবে? কারণ ভারতের মানে আরএসএস এর রাজনৈতিক উইং হলো বিজেপি। তো সেই বিজেপির পক্ষে কিন্তু আর সেটা সম্ভব হচ্ছে না। এক, 2 নম্বর কথা হলো আরএসএস এর আরেকটি বড় পরিকল্পনা আছে, যে অখণ্ড ভারত করা। তারা ভারতের যে আজকে নতুন পার্লামেন্ট ভবন, যেটা মানে পুরনো পার্লামেন্ট ভবন সক্রিয় থাকতেও হাজার হাজার কোটি টাকা করোনার মধ্যে, এটা অপচয় ছাড়া আর কিছুই না আমি মনে করি, ভারতের রাজনীতিটাও তাই মনে করে, একটা প্রাসাদ বানিয়েছে। এবং সেই প্রাসাদ বানানোর কারণটা কি সেটা পরে বোঝা গেল, যে সেইখানে পুরনো প্রাসাদে তো, পুরনো সংসদে তো আর অন্য কিছু করা যায় না, নতুন প্রাসাদে তারা অখণ্ড ভারতের একটি ম্যাপ টাঙিয়ে দিয়েছে। এবং এটার মধ্য দিয়ে
আমাদের মতো যারা প্রতিবেশী আছে আমাদের প্রতি তারা হুমকি সৃষ্টি করেছে। অর্থাৎ এই ম্যাপের মধ্যে বাংলাদেশ সহ সমস্ত অঞ্চলকে তারা অন্তর্ভুক্ত করেছে, ইভেন পাকিস্তান, আফগানিস্তান পর্যন্ত। শুধু তাই না, তারা বার্মা পর্যন্ত। তো কাজেই এই আরএসএস এর সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মানে একটা বড় ধরনের ব্যর্থতা। এবং আমি জানি না এই ব্যর্থতার ফলে মোদীকেই তারা বিদায়ী করে দেবে, কারণ মোদি তো মোদি না, মোদি তো আরএসএস এর প্রোডাক্ট। অর্থাৎ একটা প্রোডাক্ট যখন বাজারে বিক্রি হয় না, যখন বাজারে প্রোডাক্ট পড়ে যায়, তার দাম পড়ে যায়, তখন তাকে তারা মানে ফেলে দেয়, তখন তারা ডাম্প করে। তো আমার মনে হয় যে এই ঘটনার মধ্যে দিয়ে মোদি তো অবশ্যই পরাজিত হয়েছে, এবং আদৌ শেষ পর্যন্ত মোদিকে তারা রাখবে কিনা। এবং মোদি অলরেডি কিন্তু কানা ঘষা শুরু হয়েছে, এবার প্রধানমন্ত্রী হবেন না মোদি। কিন্তু আসলে তা তো আর না। আসলে এই মুহূর্তে মানে পুরোনো প্রোডাক্ট ফেলে দিয়ে নতুন প্রোডাক্ট আনার জন্য যে সময়টা লাগে, সেই সময়টা তারা নেই। তা আমার কাছে মনে হয় এই আর কি। না, আপনি দেখুন, বললেন যে এইটাকে আমি নতুন। একটা কথা বলতে চাই। জি, আমি একটা জি। কথা বলতে চাই, যেটা মাহবুব ইন্ডিয়ার রাজনীতিকে খুব ক্লোজ ওয়াচার, দীর্ঘদিন ধরে দেখছেন এবং নজর রাখছেন, লেখালেখি করছেন। মাহবুব এটা বলতে পারতেন যে, সেটা যে প্রোডাক্ট যাওয়ার কথাটা বললেন, অটল বিহারী বাজপেয়ী তার জামানার শেষ দিকে এত আত্মপ্রসাদে ভুগছিলেন যে ভোট 6 মাস এগিয়ে এনেছিলেন এবং স্লোগান তুলেছিলেন সাইনিং ইন্ডিয়া, এবং বিশ্বাস তাই নেই। করুন সেটা মুখ থুবড়ে পড়েছিল। এবং এবং সাথে এবার সাথে ফুললি, মোদির সাথে মোদির ফুললি। গ্যারান্টি যে প্রচার, সেটা মুখ থুবড়ে পড়েছিল। এবং ইন্ডিয়ার ফেট কতটা খারাপ ভাবুন, যে ভারতের সংসদের মোট আসন 543টা। এখন সরকার কে গড়বে নির্ভর করছে নীতিশ আর নাইডুর ওপর, যাদের হাতে মাত্র 28টা এমপি। মানে মোট সংসদে 5% এমপি নিয়ে ওরা ঠিক করবে কারা সরকার করবে। এটা সত্যি। হচ্ছে মজা। আপনি বলছেন মজা, আমি বলবো এটাই দুর্ভাগ্য।